প্লাস্টিক ব্যবহারে পরিবেশে মারাত্মক ক্ষতিকর প্রভাব, পাট থেকে তৈরি সোনালী ব্যাগে আশার সঞ্চার। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এই সরকারকে উৎখাত করে বিরোধীরা কাকে ক্ষমতায় আনতে চায় প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরবর্তীতে কে সরকারে আসবে তা ঠিক নেই বলেই বিরোধীদের আন্দোলন সাড়া পাচ্ছে না। থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, যুক্তরাষ্ট্রে যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে ওই দেশের সরকারের দিকে নজর দেওয়া উচিত। আরও জানাচ্ছেন সহকর্মী নীলাদ্রি শেখর। বাংলাদেশ থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্কের 50 বছরের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর। দুই শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক, সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। আদ্যপান্ত তুলে ধরে এই সফরে প্রতিবেশী দুদেশই লাভবান হওয়ার পাশাপাশি সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। আরেকটা ব্যাপারেও আমাদের ক্ষতিগ্রস্ত করে গেছে বিএনপি, সেটা যেমন মিয়ানমারের যে গ্যাস, এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে, কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায়, ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে। আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেব, কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে, আমাদের একটা অংশ রেখে আমরা দেব, এবং সেটা চাইলে আমরা পেতাম। যদি পেতাম তাহলে কিন্তু আজকে আমার এই চট্টগ্রাম ওই অঞ্চলে কোনো গ্যাসের অভাবই হতো না, কারণ এখানে এত পরিমাণ গ্যাস, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। যা ফলাফলটা কি, সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী যারা সারা বিশ্বের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে তাদের নিজ দেশের দিকে দৃষ্টি দিতে বলেন। আমেরিকায় তো প্রতিনিয়ত মানুষ খুন করা, একটা ঘরের ভিতরে যে একটা ছোট বাচ্চা ছেলে মা ধরে রাখছে, তাকে গুলি করে ফেলে দিল পঙ্গু। সে কি প্রেসিডেন্টকে কি বলছে যে চলতেও পারে না, হাঁটতেও পারে না, সে প্রেসিডেন্টকে নাকি থ্রেট করছে, ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করলো। এমন কোনো দিন নাই বোধহয় আমেরিকায় ঢুকে যে গুলি করে মানুষ না মারছে। তো তাদের সেদিকে নজর দেওয়া উচিত, যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত, নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে তারা চুপ কেন, এখন কথা বলে না কেন, বা তারা ব্যবস্থা নেয় না কেন, বা এতগুলি সংস্থা, সেই সাংবাদিক থেকে শুরু করে সবার জন্য তো বিরাট বিরাট আন্তর্জাতিক সংস্থা, কিছু হলে বাংলাদেশে কিছু হলেই তো তারা খুব সোচ্চার, এখন কেন চুপ? উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। টানা চতুর্থবার সরকার গঠন করল আওয়ামী লীগ, তারপরও অনেকেই সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে, বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম। প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, দেশে খাদ্যের অভাব না থাকলেও অতি মুনাফার জন্য যারা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে তারা নজরদারিতে আছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রতারণা ও মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে 3 দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিল্টন সামাদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি 7 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। জালিয়াতির মাধ্যমে মৃত ব্যক্তির সনদ দেওয়া সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত মিল্টন সামাদ্দারকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হয়। মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তারে দেখিয়ে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে জামিন আবেদন করেন মিল্টনের আইনজীবীরা। একজন মানবতার ফেরিওয়ালা
আমাদের কথা হচ্ছে মিল্টন সমাদ্দার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো, এই রিমান্ডেও ইনশাল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে এবং মানুষের মানবিক যে সাহায্য সেটা সে করতে পারবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড সহায়ক হবে। এই ঘটনাটা আরও কারা কারা জড়িত সেগুলো বের করতে হবে, কারণ এরা দেশের শত্রু, সমাজের শত্রু। ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে। আমি মনে করি যে এই সমস্ত যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এটা তদন্তে বেরিয়ে আসবে। বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে মিল্টনকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, অবৈধ আটক ও মানব পাচার আইনে 3টি মামলা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে 5ই মে থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তখন তীব্র এবং অতি তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পাবেন দেশবাসী। ইতিমধ্যে কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতে কক্সবাজার, সিলেট ও রাঙামাটিতে 5 জনের মৃত্যু হয়েছে। আগামী 24 ঘন্টায় ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আমদানি নির্ভরতা কমিয়ে ভোক্তাদের ভালো মানের পেঁয়াজ যৌক্তিক দামে সরবরাহ করার লক্ষ্যে নেদারল্যান্ডস সরকারের অর্থায়ন এবং জয়েন্ট এগ্রো প্রসেসিস লিমিটেডের উদ্যোগে দেশে প্রথমবারের মতো চালু হলো বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র। কেন্দ্রের উদ্বোধন করে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ জানিয়েছেন, বছর ব্যাপী দেশবাসীকে পেঁয়াজ সরবরাহ করার লক্ষ্যেই এই সংরক্ষণ কেন্দ্র। প্রিয় দর্শক, ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য এবং ক্যামেরাম্যান নাজিমউদ্দিন সাইদের ভিডিও চিত্রে দেখুন রোকসানা আমিনের রিপোর্টটি। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে বছরব্যাপী পেঁয়াজ সংরক্ষণ করে চাহিদা পূরণে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবায় চালু হলো পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র। কেন্দ্রের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। বাংলাদেশি ভোক্তাদের ভালো মানের পেঁয়াজ এবং বীজ সরবরাহ করাই এই প্রকল্পের উদ্দেশ্য বলে জানান মন্ত্রী। যারা পেঁয়াজ উৎপাদন করবে তারা উৎসাহিত হবে তাদের পেঁয়াজ নষ্ট যাতে না হয়। এই সমস্ত টেম্পারেচার কন্ট্রোল, ভেরিয়েশন কন্ট্রোল সিস্টেমে কোল্ড স্টোরেজ হলে তারা সেখানে রাখতে পারবেন ভাড়া দিয়ে। অতিরিক্ত হিসাবে তো আমরা অনেক চাহিদা, সেটা পূরণ করার লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করতেছি। কৃষকরা যাতে স্বল্প মূল্যে বীজ পায়, স্বল্প মূল্যে চাষ করার জন্য উপকরণ পায়, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে অনিয়ন ইম্প্যাক্ট ক্লাস্টার প্রকল্পের আওতায় পেঁয়াজ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ কেন্দ্রটি চালু করা হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে কৃষি ক্ষেত্রে সহযোগিতার কথা জানান তিনি। I am confident that initiatives like the Onion Impact Cluster will pave the way for lasting solutions to Bangladesh's onion challenges, a more resilient and prosperous future for the agricultural sector in Bangladesh. এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষকরা যৌক্তিক দাম পাবেন বলে জানান জায়ান্ট এগ্রো প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। যদি সংরক্ষণটা ভালো করে করা যায় তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে প্রায় 20 থেকে 25% লস কমানো সম্ভব। এবং সেই কারণে এই প্রযুক্তিটা, যেটা আজকে হল্যান্ডের প্রযুক্তিরা নিয়ে আসছে আমাদের জন্য, আমরা সবাই মিলে যেটা এখন একটু আগে দেখলাম, যে এটা ব্যবহার করে এটা স্টোরেজের সিস্টেম, যে প্রসেসিং সিস্টেম বা গ্রেডিং সিস্টেম, এগুলো সব ব্যবহার করে আমাদের পক্ষে সম্ভব যে হয়তো 15 থেকে 20% পর্যন্ত ওয়েট লস কমানো বা পচা ফাটে যায়, কারণ কৃষকের বাসা রাখলে নষ্ট হয়ে যায়, সেগুলো লস কমানো। যদি স্টোরেজ একটা দেশের ঠিক থাকে তাহলে আমদানির সময় কেউ যদি কারসাজি করতে চায় সেটা হবে না। উদ্বোধন শেষে পেঁয়াজের বীজ পরীক্ষার বিভিন্ন উপায়, বক্স ভিত্তিক পেঁয়াজ সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের যন্ত্রপাতি এবং সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। রোকসানা আমিন, চ্যানেল আই। 19 শতকে পলিথিন এবং প্লাস্টিক জাতীয় পণ্যের প্রচলন বিশ্বে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। তবে অপচনশীল এসব পলিথিন এবং প্লাস্টিক দ্রব্যের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে পরিবেশ এবং জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। একবার ব্যবহৃত পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পাট থেকে তৈরি ব্যাগ প্লাস্টিক দূষণ রোধে নতুন আশার সঞ্চার করেছে। পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ নিয়ে দেখুন আলিম আল্লাজির রিপোর্টটি। বর্তমানে বিশ্বব্যাপী একটি ভয়াবহ সমস্যার নাম পরিবেশ দূষণ।
শিল্পায়ন, নগরায়নের সাথে সাথে বিভিন্ন ধরনের দূষণে জর্জরিত পরিবেশ ও জীববৈচিত্র্য। এসব দূষণের মধ্যে প্লাস্টিক দূষণ অন্যতম। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে প্রচুর পরিমাণে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দ্রব্য ব্যবহৃত হচ্ছে। ব্যবহার শেষে এসব পচনশীল দ্রব্যের বেশিরভাগের গন্তব্য হয় ড্রেন, পুকুর, লেক, নদী, এমনকি সাগরে। প্লাস্টিক দূষণের কারণে মাটির জৈবিক গুণাবলী নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ জীববৈচিত্র্য। এছাড়া মাটি, পানি ও বাতাসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে ভয়ানক মাত্রায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য একবার ব্যবহৃত প্লাস্টিকের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের সেলুলোজ ভিত্তিক পলিথিন প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে নতুন আশার সঞ্চার করেছে। পাটের আঁশ থেকে প্রাপ্ত সেলুলোজ ব্যবহার করে বায়োডিগ্রেডেবল পলিথিন তৈরিতে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। সহজে পচনযোগ্য এই পলিথিনের ব্যাগ সহজেই মাটির সাথে মিশে যায়। সোনালী ব্যাগ হিসেবে পরিচিত এই পরিবেশ বান্ধব পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেলে একদিকে যেমন প্লাস্টিক দূষণ হ্রাস পাবে, অন্যদিকে ফিরবে সোনালী আঁশ খ্যাত পাটের হারিয়ে যাওয়া সুদিন। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। গাজায় দীর্ঘদিনের সংঘাতে তীব্র হচ্ছে খাদ্য সংকট। আইসিসি গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে বাইডেনের সাথে নেতানিয়াহুর বিরতির পর ফিরে এলাম। আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় দীর্ঘদিনের সংঘাতের কারণে খাদ্য সংকট ক্রমেই তীব্র হচ্ছে উঠেছে। সংঘাত শুরুর পর বুধবার প্রথমবারের মতো জর্ডান থেকে ত্রাণ প্রবেশের জন্য ইরেস ক্রসিং খুলে দেওয়া হয়েছে। আইসিসি গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে বাইডেনের সাথে ফোন আলাপ করেছেন নেতানিয়াহু। লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আন্দোলনরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর হামলা করেছে ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। বোরো মৌসুমে স্বল্পমেয়াদী জাত ব্রি হাইব্রিড ধান ৮ আবাদ করে লাভবান হয়েছেন কুষ্টিয়ার চাষি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বোরো মৌসুমের জন্য স্বল্পমেয়াদী হাইব্রিড ৮-এর বয়সকাল ১৪৫ দিন থেকে ১৪৮ দিন হয়। ওই একই জমিতে আউশ ধানের চারাও রোপণ করা যায়। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রচণ্ড দাবদাহে গাইবান্ধায় ভূগর্ভস্থ পানির স্তর নামছে। বিশেষ করে বরেন্দ্র এলাকার পানির সমস্যা তীব্র আকার ধারণ করেছে। সুপেয় ও গৃহস্থালির কাজে ব্যবহার করার মতো পানির সংকটে দুর্ভোগে রয়েছেন মানুষ। বাড়ছে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। দাবদাহের পাশাপাশি দখল দূষণে নদী, খাল, বিল ধ্বংস করা এবং পানির অপব্যবহারের অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানী তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ব্লু স্কাই স্কুলে ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের ১৪৫তম শাখা চালু হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি, বাফা ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন্স ক্লাবের সভানেত্রী তাহমিদা হান্নান। সে সময় ছিলেন ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আবু জাফর চৌধুরী, পরিচালক অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন খান মোহাম্মদ নজিব, ম্যানেজিং ডিরেক্টর শামসুন নাহার জাফর,
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম এবং অন্যরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবার একটি শোক সংবাদ। শিশু কিশোর মাসিক পত্রিকা টইটুম্বুরের সম্পাদক এবং পরামর্শক প্রতিষ্ঠান কমিউনিকেটসের পরিচালক প্রকৌশলী আশরাফুল ইসলাম শাহিন মারা গেছেন। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। বাদ আসর তার নামাজে জানাজা নয়াপল্টন জামে মসজিদে অনুষ্ঠিত হয়, পরে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এবার এই খেলার খবর।